Okay, so the last topic we will talk about is work and economy. Mm. So you can see that first we need to understand that what is the meaning of economic sociology. So as you if you remember in the beginning, আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? জি ম্যাম। আচ্ছা। Yes, Uh, if you can remember in the beginning, I said একদম first class যে sociology is the mother of all social sciences. So sociology deals with the social life of human being. Sociology deals with the political life of human beings. Sociology deals with the economic life of human being. একটা সোসাইটিতে সোশ্যাল পলিটিক্যাল এবং ইকোনমিক যতগুলো ইস্যু থাকে সোশিয়োলজি ডিলস উইথ দ্যাট বিকজ all these concepts are interconnected and interrelated. Just think about Bangladesh and you. তোমার সোশ্যাল লাইফ, তোমার পলিটিক্যাল লাইফ এবং তোমার ইকোনমিক লাইফ সবকিছুই একসাথে কানেক্টেড। ঠিক আছে? এখন এই জন্য বলা হয়ে থাকে যে ইকোনমি is one of the most important factor in sociology. So when we talk about sociology, the economic life of the society or the human being is also very very important. Now here sociology's founder Karl Marx, Emil Durkheim, Max Weber, they sought to understand and explain the origin and development of industrial capitalist societies. So, if we understand that how a society will run, how a society will earn money, and how it will help the society to develop, এটা কি ক্যাপিটালিজমের উপর বেস করে হবে নাকি এটা সোশ্যালিজমের উপর বেস করে হবে নাকি কমিউনিজমের উপর বেস করে হবে নাকি এটা মিক্সড ইকোনমি হবে, এটার উপরে অনেকাংশে মানুষের আম, কি বলবো মান- আম, তোমার তোমার ইকোনমি কিরকম হবে এটার অনেকখানি তোমার লাইফের উপরে এফেক্ট ফেলবে। এখন তুমি যদি একদম খুব মানে রিয়েল ক্যাপিটালিস্ট ইকোনমিতে থাকো তাহলে ইট উইল এফেক্ট দ্য সোসাইটি ইন আ ডিফারেন্ট ওয়ে। ধরো কার্মা যেটা বলেছে যে ক্যাপিটালিস্টিক সোসাইটিতে বুর্জোয়া ক্লাস তৈরি হয়, প্রোলেটারিয়েট তৈরি হয়, সোশ্যালিস্ট সোশ্যালিজমে সোশ্যালিস্ট ক্লাস ইকোনমি অথবা কমিউনিজমে অ্যাজিউম করা হয়ে থাকে যেখানে ব্যালেন্স ইকোনমি তৈরি হবে, ব্যালেন্স ক্লাস তৈরি হবে, কিন্তু যেটা সত্যিকার অর্থে হয় না। আবার মিক্সড ইকোনমিতে তোমার হতে পারে, মিক্সড ইকোনমিতে মানে ক্লাস তৈরি মানে আশা করা হয় যে ক্লাস ক্লাস ২ ক্লাসের মধ্যে গ্যাপ কম হবে। কিন্তু বাংলাদেশ যদি দেখো in that context it is a mixed economy, but still we have huge gap in gap between classes, upper class এবং proletariat মধ্যে। um, social embeddedness মানে হচ্ছে attachment, it is a concept. It is central to the new economic sociology as it enables sociologists to reformulate the economic issues in sociological terms. এই একই কথা যেটা আমি বলছিলাম যে আমরা এখন সোশ্যোলজি যারা পড়ি তারা আমরা এই সোশ্যাল এমবেডেডনেস এর কথা বলি যে সোসাইটি উই ক্যান নট ডিটাচ economic issues, we cannot detach political issues, we cannot detach social issues. So sociology is actually embedded with three concepts: economy, social society and politics. তো ইকোনমি হচ্ছে তোমার ইকোনমিক লাইফটা কিরকম। Society will try to understand how do you spend your money, how do you earn money, how do you spend your money, where do you spend your money, why do you spend your money। এগুলোর উপর বেস করে ইকোনমি করে কি চেষ্টা করে যে তোমার কনজাম্পশন রেট কি, তোমার বিহেভিয়ারটা কি, কেন তুমি এরকম করছো, এগুলোর উপর বেস করে মানুষ কেন করছে, এগুলোর উপর বেস করে একটা একটা কনসেপ্ট দাঁড়ানোর চেষ্টা করে যে এই সোসাইটিটা এরকম। ফর এক্সাম্পল ইউ ক্যান সি দ্যাট রিসেন্টলি uh, um, after the last government, এখন যে ইন্টারিম গভর্নমেন্ট চলছে এই সময় দেখবে যে মানে লাস্ট গভর্নমেন্টের সময় দেখবে যে আহ, এখন অনেক ধরনের করাপশনের
you can see lots of stories, ঠিক আছে, lots of stories corruption related। এবার কি এরকম কোনো কিছু ফলো করছো, দেখেছো যে অনেক ধরনের করাপশন বেরিয়ে আসছে যে? Yes, ma'am. কোনটা রিসেন্টলি দেখেছে, একদম রিসেন্টলি বলো তো কোনটা জানো? ম্যাম, একদম রিসেন্টলি না, বাট এই যে কিছু যে ফার্স্টের দিকে হচ্ছে নিয়ে হয়েছিল যে রূপপুর পাওয়ার প্ল্যান্টের ওখানে মানি লন্ডারিং কেস গুলা। মানি লন্ডারিং কেস, আচ্ছা হ্যাঁ। Yes, তারপর হচ্ছে যে বেক্সিম কোর মানি লন্ডারিং কেস, যে শেয়ার মার্কেটের মানি লন্ডারিং কেস এগুলা। আচ্ছা, আহ, এগুলা একদমই মানে যেমন ধরো এগুলা যখন আমরা দেখি, হুম, তখন এই মানে এই যে মানি লন্ডারিংটা যে হয়, মানি লন্ডারিংটাতে তোমার আমার ক্ষতি কি? ম্যাম, এটা ইকোনমিকে এফেক্ট করছে, আমাদের হোল সোসাইটি কান্ট্রি ইকোনমিকে। আমাদের কান্ট্রি ইকোনমিক্যালি এফেক্টেড হলে তো মানুষ ইকোনমিক্যালি এফেক্টেড হবে। লাইক আমাদের যদি কারেন্সির দাম কমে যায় তো আমাদের সবকিছু ফুড প্রাইসেস বা সবকিছু কনজিউমেবল আর প্রাইসেস বেড়ে যাবে। আচ্ছা, আহ তারপরে ধরো, হ্যাঁ তুমি অ্যাবসলিউটলি কারেক্ট, এটা সত্যি কথা। এছাড়া আর কি হতে পারে? ধরো আমাদের একটা ইকোনমি, ধরো তোমরা কি এটা এটা দেখেছো রিসেন্টলি যে গার্মেন্টসে বিভিন্ন রকমের গার্মেন্টস মালিকরা বেতন দিতে পারছেন না, দেখেছো এটা? জি ম্যাম। হুম। কেন এটা হঠাৎ করে এটা কেন হলো? এতদিন তো বেতন ঠিকই দিল, এখন গার্মেন্টস মালিকরা বেতন দিতে পারছে না, কারণটা কি? ম্যাম, ডলার রেট ইনফ্লেশনের কারণে, এন্ড দেন আমরা প্রোডাকশনের যে পরিমাণ কস্টিং হয়, বায়াররা আমাদেরকে ওরকম ফিজিবল অ্যামাউন্ট অফ আমাদের ডিমান্ড মিট করতে পারতেছে না ম্যাম, দ্যাটস ওয়াই। না না, কিন্তু হঠাৎ করে কেন ১ মাস ২ মাসের মধ্যে ২ মাসের বেতন দিতে পারছে না? ওয়াই আফটার দ্য ফল অফ হাসিনা, ওয়াই? জি ম্যাম, ইনফ্লেশন এন্ড এভরিথিং। আবার কিছু কিছু গার্মেন্টস ম্যাম এলসি করাইতে প্রবলেম ফেস করতেছে এখন। এলসি ছাড়া তো আমার প্রোডাক্টগুলো এক্সপোর্ট করা পসিবল না। ব্যাংকে ব্যাংকের কি টাকা আছে? এটা কথা বলো। ব্যাংকে ডলার কি রিজার্ভ টাকা? নাই ম্যাম, ডলার রিজার্ভ ব্যাংক ছাড়া তো এলসি ব্যাংক করে দিতে। হ্যাঁ, ব্যাংকে টাকা আছে? ব্যাংক থেকে টাকা দিতে পারছে? টাকাগুলো কই চলে গেল? যাদের বিভিন্ন আমার কথা ব্যাংক। হচ্ছে, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, আমি আমি what I'm trying to say that until July, until July, these um, garments workers got their salary, ঠিক আছে? জুলাই পর্যন্ত পেরেছে। অগাস্টে এসে কেন এটা হলো? অগাস্টে না সে হলো এটা 5th অগাস্ট? না ম্যাম, হ্যাঁ। এই বেতন নিয়ে প্রবলেমটা আরো আগে থেকে হচ্ছে, এখন লাইক লাইমলাইটে আসছে আর কি। যারা গার্মেন্টস ব্যবসায়ী, যারা ম্যাম ওইসব ব্যাংকে টাকা রাখছে যেগুলা অ্যাসালন সব উঠায় নিয়ে চলে, হ্যাঁ, উঠায় নিয়ে চলে গেছে। তাই না? চলে গেছে, তো হ্যাঁ। হ্যাঁ পারতেছেন ব্যাংক এখন। থেকে লক্ষ, লক্ষ হাজার, হাজার কোটি টাকা উঠায় নিয়ে চলে গেছে। যার জি জন্য ম্যাম, কি, ওইটা এখন আমার তো গার্মেন্টস এর খরচ এন্ড এভরিথিং সবকিছু ব্যাংক থেকে দিই, এখন পার্সোনাল হ্যাঁ, থেকে দিয়ে দিলে তো এটা আসলে মিট পার্সোনাল তো দিতেও পারবেন না। কারণ এত কোটি, কোটি টাকা কোত্থেকে বের করবে? জি ম্যাম, এটাই এটাই। যখন নাকি এরকম হচ্ছে তখন এই যে যারা নাকি পারছে না তারা কারণ যারা নাকি ব্যবসা করে তাদের লিকুইড মানি থাকে কম, তাই না? ইয়েস লিকুইড, ম্যাম, কারণ আমার লিকুইড মানি তো রাখা মানে ওটা জাস্ট পার্সোনাল ইনকাম আর কি, বাট আমার হ্যাঁ, গার্মেন্টস এ বা বিভিন্ন খরচ, ইউটিলিটি এক্সপেন্সেস বা এভরিথিং যা লাগতেছে ওইটা তো পকেট থেকে দিয়ে ম্যাম আসলে ওটা করা যায় হ্যাঁ, না। লিকুইড মানি গার্মেন্টস এর মতো বা যারা নাকি ব্যবসা করে তার ইউজুয়ালি লিকুইড মানি কমই থাকে। সত্যি রাখে। কথা যদি বলো, লিকুইড মানি তাদের কমই থাকে। ইয়েস আর ম্যাম। লিকুইড মানি যখন কম থাকে তখন, এবং এটা তার ১ লক্ষ টাকার ব্যাপার না, এখানে হবে কোটি কোটি টাকার ব্যাপার। ধরো ৬ কোটি বেতন হয়তোবা, বা জি ১০ কোটি বেতন। যখন জি নাকি এই ৬ কোটি এবং ১০ কোটি তারা তুলতে পারছে না, তখনই কি হচ্ছে দেখো, সবকিছু কিন্তু লিঙ্ক। গার্মেন্টস ওয়ার্কাররা তারা ১ মাসের বেতন না পেয়ে রাস্তায় নেমে আসছে, বা ২ মাসের বেতন না পেয়ে রাস্তায় নেমে আসছে, কারণ দে আর পুয়ার, দে নিড মানি। এখন ম্যাম অর্ডারসও নাই, বিকজ এখন গার্মেন্টস ওয়ার্কাররা তো মনে করতেছে
দে আর ওয়ার্কিং, ওদেরকে তো আমার পেটা দিতে হবে, বাট না, আমি যে অনেকগুলো তো বন্ধও ঘোষণা করেছে। হ্যাঁ, আমার আমার অনেক নিজেরই। ঢাকায় অনেক গার্মেন্টস ম্যাম বন্ধ করে দিছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে, তা এগুলো কিন্তু এই যে বন্ধ যদি করে দেয়, হুম, গার্মেন্টস এর তো খারাপ অবস্থা হলো কেন? গার্মেন্টস এর তো হওয়ার কথা না। ওই যে ম্যাম গার্মেন্টস অর্ডার ইন্ডাস্ট্রি। বিকজ হ্যাঁ, না, যেমন না, এটা অর্ডারস এর কথা না। আমার কথা হচ্ছে, আমি যেটা বলার চেষ্টা করছি যে গার্মেন্টস এর যে ব্যবসাটা, এই ব্যবসাটা তো ব্যাংকের থ্রুতে হয়। ইয়েস, হুম, ব্যাংকের থ্রুতে হয়। এলসি খুলতে হলে তোমার এলসির জন্য একটা স্পেসিফিক রিজার্ভ লাগে। হ্যাঁ, তারপরে এই জিনিসগুলো সমস্ত এখন বন্ধ। কারণটা কি? ওই যে ম্যাম সব ডলার রিজার্ভ নাই, ডলার ডলার রিজার্ভ না রিজার্ভ, দোষটা কার? তোমার বাবা মা কি ট্যাক্স দেয় নাই? যারা তোমার বাবা মা কি, আমরা কি ট্যাক্স দেই নাই? আমরা অবভিয়াসলি। আমরা আমাদের কাজ কি আমরা অ্যাজ এ সিটিজেন আমরা করি নাই? করেছি, কিন্তু ডলার রিজার্ভ রাখার দায়িত্ব কার ছিল? গভর্নমেন্টের ছিল। সুতরাং পলিটিক্স ইজ দেয়ার। পলিটিক্স মানে আমি বলতে চাচ্ছি যে পলিটিক্যাল ইস্যু অ্যান্ড ইকোনমিক ইস্যু আর অ্যাটাচড, যেটা নাকি আমাদের সোশ্যাল লাইফে এফেক্ট ফেলে। আজকে যদি গার্মেন্টস, অনেক যে গার্মেন্টস ওয়ার্কার গুলো যে বের হয়ে আসছে বা তাদের যে চাকরি চলে যাবে এখন, যেসব গার্মেন্টস গুলো বন্ধ, এদেরকে আহ, নতুন করে রিহ্যাবিলিটেট করাটা, ইট উইল বি ভেরি টাফ ফর এনি গভর্নমেন্ট। হুম, কালকে একটা আম, ইয়া দেখলাম, মিনিস্টার্স ম্যান, এটা কি দেখেছো তোমরা? মিনিস্টার্স Yes, ma'am. ম্যান, নাওরোজ দেখেছো? আল জাজিরাটা। আল জাজিরাটা, হ্যাঁ। ইয়েস। হ্যাঁ, ওখানে দেখে কি তোমার ভালো লেগেছে? হাউ ডিড ইউ ফিল? Ma'am, I felt so frustrated. এক্স্যাক্টলি। একজন কি কথা বলছেন? Yes, same feeling. It was like it's আসুন। actually very frustrating and unimaginable what lengths they did to go through these things. এক্স্যাক্টলি, মানে ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং যে আমি খালি ভাবছি, আল্লাহ, আমি 1 কোটি টাকা জমাতে পারি না। আমি 18 বছর ধরে চাকরি করি, আমি 1 কোটি টাকা জমাতে পারি না। আমরা একটা আমি একটা গাড়ি কিনতে হলে আমাকে লোনের কথা অবশ্যই চিন্তা করতে হয়। আমার চিন্তা করতে হয় যে ও মাই গড, আমি কবে, আমাদের গাড়িটার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, প্রত্যেকদিন সকালবেলা এটা স্টার্ট বন্ধ হয়ে যায়। এটা আমার তখন খুব খারাপ লাগলো যে আমাদের মতো যারা নাকি আমরা কষ্ট করে, তোমার আব্বা আম্মারাও কষ্ট করে, তোমাদেরকে পড়াচ্ছে কষ্ট করে, হ্যাঁ, কিন্তু these people, they took our money from bank, তাই না? এগুলো মানি লন্ডারিং না? এটা কি এগুলো কি হোয়াইট মানি? No, ma'am. না। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনুস বা আমরা যখন ইন্টারিম গভর্নমেন্টকে আমরা যখন স্টার্ট করলো, we were very very happy and we were very very positive. এখন কি আর লাগে? ফেসবুকে ঢুকতে ইচ্ছা করে? না ম্যাম। মানে তোমার কি মনে হয় যে what is happening right now is, মানে কি বলবো, we are doing good now? প্রত্যেক দিন একটা নতুন ইস্যু। কয়েকদিন ধরে চলছে পাহাড়ি ইস্যু, কালকে শুরু হলো ওই ওই ছেলেটা শিবির 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 নতুন ইস্যু। হ্যাঁ, মানে এত একটা কনফিউজিং। তারপরে তো বায়তুল মোকাররমের ক্ষতি ইস্যু, ওটা দেখো নি? Yes, ma'am. দেখেছি। তো এগুলো যখন একটা দেশে চলতে থাকে, মানে এই দেশটা আমার মনে হয়, আমি সেদিন চিন্তা করলাম যে আমি আসলে তোমাদেরকে বলা ভুল যে ইউ শুড স্টে ব্যাক, ইউ শুড স্টে ব্যাক, ইউ লাভ ইউর কান্ট্রি। আমার মনে হয় এটা ভুল। দিস ইজ সো ফ্রাস্ট্রেটিং যে আমরা উই স্টেড ব্যাক, উই ট্রাইড, কিন্তু এখানকার মানুষগুলো এত খারাপ বাংলাদেশের। আমি বুঝছি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগ ভালোবাসো, বিএনপি করো, বিএনপি ভালোবাসো, নো প্রবলেম, বাট ওয়াই এট দ্য কস্ট অফ ইউর ওন কান্ট্রি? আমার প্রবলেম হচ্ছে এইটাই। তো ঠিক আছে, আওয়ামী লীগ ছিল এতদিন করে, ইয়া করে গেছে, শেষ। এখন নতুন ভাবে শুরু হচ্ছে, নতুন ভাবে ইয়া করো, হেল্প করো, কেউ করবে না। আরো খারাপ অবস্থা হবে। যেভাবেই হোক চেষ্টা করা হবে যে এটাকে কিভাবে আরো শেষ করা যায়। কেন এটা হবে? ওয়াই? বিকজ উই আর ব্যাড পিপল। আচ্ছা, যাই হোক, দিস ইজ কল এমবেডেডনেস। নাও
ইকোনমিতে আমাদের যে কনসেপ্ট গুলো আগে ছিল, ইকোনমিতে ওয়ার্ক রিলেটেড যে কনসেপ্ট, ওয়ার্ক বলতে আমরা যে ইকোনমিক ওয়ার্ক আমরা করি, সেটার যে কনসেপ্ট গুলো ছিল, ইট ইজ নাও চেঞ্জিং বিকজ গ্লোবালাইজেশনের কারণে বলো, তোমার বিভিন্ন মেইনলি গ্লোবালাইজেশনের কারণে, তারপর বিভিন্ন রকমের পলিটিক্যাল কনসেপ্টের কারণে বেশিরভাগ দেশ এখন পৃথিবী, মোস্ট অফ দ্য কান্ট্রিজ দে আর বিকামিং ডেমোক্রেটিক, সো it is also affecting the economy, it is also affecting the society. So based on that, the the definition of work is changing. So you can see that work কি এখানে an occupation, job is work or salary that is done in exchange for a regular wage or salary. In all cultures, work is the basis of economy. এটা দরকার নেই আমাদের অত। Um, in traditional cultures, there was only a rudimentary monetary system and few people work for money. In modern society, there remain types of work that do not involve direct payment, যেমন housework, informal work, housework, informal work, unpaid informal work, ঠিক আছে, মানে unpaid economic work, sorry, unpaid economic work, বাসায় যে বাসার যে রান্না করা, ঘর ঝাড়ু, ঘর মোছা, কাপড় ধোয়া, এটা যদি তোমার ফ্যামিলি মেম্বাররা করে, এটা কিন্তু ইকোনমিক ওয়ার্ক, বিকজ ইউ হ্যাভ টু পে সামওয়ান টু ডু দ্যাট ওয়ার্ক। বাট when a family member is doing it for you, that is unpaid economic work. এটা ইকোনমিক ওয়ার্ক কিন্তু আনপেইড, এটা একটা ওয়ার্কের সংজ্ঞা। আচ্ছা, now we have a new concept which is called circular economy. এখনকার ইকোনমিতে, আগেকার ইকোনমিতে তোমাদের যদি মনে থাকে যে কার্ল মার্কস আমরা যেটা পড়েছি, যে কার্ল মার্কস হি টকড অ্যাবাউট how to earn money. Okay, so they talked about capitalistic society, they talked about how to maximize the profit, how to hold the control of the resources, property will be in the hands of few people, এই ধরনের কিছু কনসেপ্টে পড়ছিল। এরপরে সেই কনসেপ্টগুলো চেঞ্জ হয়ে কমিউনিজমে ঢোকে, কমিউনিজম থেকে বের হয়ে আবার মিক্সড ইকোনমিতে ঢোকে, যেখানে নাকি এখনকার দুনিয়াতে, right at this moment, we want an economy where we will develop the society, we will also earn money, and it has to be sustainable, it should be sustainable, it should be green, it should be environment friendly, ঠিক আছে। আমরা এমন কোনো ইন্ডাস্ট্রি আমরা সেট আপ করবো না যেটা নাকি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হয়, আমরা এমন কোনো আম, এমন কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস করব না যেটাতে নাকি মানুষের ক্ষতি হয়, হ্যাঁ, বা অ্যানিমেলের ক্ষতি হয়। এই ধরনের কনসেপ্টগুলো এখন চলে আসছে। সার্কুলার ইকোনমি ইজ দ্যাট কাইন্ড অফ কনসেপ্ট যেখানে নাকি আমরা সাস্টেনেবল ইকোনমির জন্য আমরা কি করব, যে আমরা এমনভাবে we will use our products in such a way so that it is reusable and it is sustainable. এখানে একটা আহ, এখানে রাখো। এখানে একটা লাস্টে এখানে দেখো যে লং লাস্টিং ডিজাইন হবে, মেইনটেনেন্স থাকবে, রিপেয়ার করা যাবে, রিইউজ হবে, রিম্যানুফ্যাকচারিং হবে, রিফার্বিশিং হবে, রিসাইকেলিং, ঠিক আছে। দিজ আর দ্য নিউ কনসেপ্টস ইন সার্কুলার ইকোনমি, যেখানে নাকি তোমার ঘুরে ঘুরে এই ইকোনমিটা তুমি ইউজ করতে পারো। যেমন ধরো ফর এক্সাম্পল রিসাইক্লিং, রিসাইক্লিং এর কথা ছিল, বটল রিসাইক্লিং, বাংলাদেশে কি রিসাইক্লিং হয়? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস Yes, ma'am. রিসাইক্লিং হয়, কিন্তু অত প্রবল ভাবে না, আই থিঙ্ক। কোথায় হয়, কোনটাতে হয় মিস কিভাবে আমি জানি না, কিন্তু আমি দেখেছি অনেকগুলা মানে ভাঙাড়ির দোকান এই টাইপের কিছু জিনিস আছে যারা হচ্ছে পুরানো জিনিস কিনে নেয়। গ্রাম অঞ্চলে দেখা যায় ফেরি করে প্লাস্টিক না কাগজ নেয়। গ্রাম অঞ্চলে না, আমাদের এখানেও করে, আমরাও তো প্লাস্টিকটা বিক্রি করে দেই, মানে প্লাস্টিকের বটল হ্যাঁ, টটল আমি দেখেছি আমাদের বুয়ারা বিক্রি করে দেয়, কিন্তু হ্যাঁ নিয়ে যায় কি মিস। রিসাইকেল হয় নাকি এটাকে আবার, মানে রিসাইকেল বলতে আমি বুঝাচ্ছি যে এটাকে যে বিদেশে যেটা করে, এটাকে প্রথমে গলায় ফেলে, গলা আবার নতুন প্লাস্টিক বটল তৈরি করে নাকি?
ম্যাম ওইটাই প্লাস্টিকের ব্যাপারটা আমি শিওর না। পলিথিন রিসাইকেল করার কথা, কিন্তু ম্যাম বাংলাদেশে করা জি হয়। ম্যাম জি ম্যাম, মানে যে আমাদের এগুলো যেগুলো কিনে নিয়ে যায় এগুলো রিসাইক্লিং এর জন্যই, মানে এগুলো আবার ওরা রিসাইক্লিং যারা করে ওদের কাছে বিক্রি করে। হ্যাঁ, কিন্তু সেটা কি মানে মানে রিসাইকেল প্ল্যান্ট আছে কোন আমাদের, নাকি তোমার ইয়া থাকে না, জাস্ট ধুয়ে টুয়ে আবার আমাদেরকে ভরে দেয়, সেটা সেটা হলো কথা। বুঝি না, আবার বলো। বুঝছি 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 বুঝছি। মানে যেটা হওয়ার কথা ছিল মানে মানে আছে হয়তো বা, কিন্তু ইন নট ইন আ গুড ওয়ে বাংলাদেশে, তাই তো? আমি যতটুকু জানি। আচ্ছা, তারপর ধরো পানির যে প্ল্যান্ট গুলো, ওগুলো কিন্তু ট্রিট করে আমাদেরকে দেয়। ব্র্যাকে কিন্তু পানির পানির প্ল্যান্ট আছে, ট্রিটেড পানির মানে আমাদের যে পানিটা আমরা ইউজ করে ফেলি সেটাকে রিইউজ করে। ঠিক আছে? বা ব্র্যাকের পানি আমি যতটুকু জানি, শুনেছি ব্র্যাক হ্যাজ আ প্ল্যান্ট লাইক দ্যাট, যেটা নাকি তোমার আমাদের যে পানিটাকে সেটাকে রিইউজ করছে। হ্যাঁ, মানে সেটা দেখা যায় রুফটপ থেকে। হ্যাঁ, রিইউজ করছে। সেটা অবশ্য তুমি হাত মুখ ধোয়ার পানি আমরা যেটা ইউজ করছি সেটা চলে যাচ্ছে তোমার, আমার মনে হয় ফ্লাশে এটা ইউজ করা হয়। আমি যতটুকু ফ্লাশে এবং গাছের পানিতে। এটা কি জানো? এটা আমি মোটামুটি কনফার্ম আমি সেদিন শুনে আসছি যে ব্র্যাক এটা করে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে যে এই যে এটা করার কারণটা কি হচ্ছে যে এই যে আমরা যে পানিটা ইউজ করছি আমরা সেটা নষ্ট না করে ওটাকে আমরা ২ বার বা ৩ বার যদি ইউজ করতে পারি, একটা জিনিস ২ বার বা ৩ বার ইউজ করতে গেলে ইট ইস অ্যাকচুয়ালি ইকোনমিক্যালি ইট ইস ভেরি প্রফিটেবল ইন দ্য সেন্স এটা সবসময় টাকা দিয়ে তো আর তুমি মানে এখনকার সময় টাকা দিয়ে সবকিছু ইয়ে করা, আম, কি বলবো, টাকা দিয়ে জাজ করা যায় না। সুতরাং ইট ইজ ভেরি প্রফিটেবল, ইট ইজ ভেরি গুড ফর দ্য সোসাইটি যে তুমি যদি এই যে এখন যদি আমাদের প্লাস্টিকটা বন্ধ করে দেয়, হ্যাঁ, ফর এক্সাম্পল প্লাস্টিক ইউজটা আমি যেমন বলছিলাম যে when I was young I saw 88 ফ্লাড। তোমরা তো 88 ফ্লাডে চিন্তা করতে পারবা না, শ্যামলীতে একতলা পর্যন্ত বাড়ি, ঢাকা শহরে শ্যামলীর একতলা পর্যন্ত বাড়ি ডুবে গেছিল। হ্যাঁ, এই 88 এর বন্যায় আমার মনে আছে যে আই ওয়াজ ইয়াং, ৯ বছর বয়স আমার। আম, শান্তিনগরে আগে বৃষ্টি হলে, শান্তিনগর কিন্তু নিচু এরিয়া কিছুটা, শান্তিনগর নিচু, শ্যামলী নিচু, কিন্তু মালিবাগ খিলগা এদিকটা অনেক উঁচু ছিল। আচ্ছা, এখন এই প্লাস্টিক ইউজ আমরা কিন্তু ছোটবেলায় খুব একটা দেখি নাই, খুব কম। প্লাস্টিক দেখলে আমরা খুশিতে মানে কালারফুল প্লাস্টিক দেখলে আমরা খুশিতে বাকবাকুম হয়ে যেতাম। এখন প্লাস্টিক যখন ইউজ করা শুরু করলো বাংলাদেশ, আফটার দ্যাট অ্যান্ড ইউ নো দ্য বিহেভিয়ার অফ হিউম্যান বিং, এই যে আমাদের সোশ্যাল বিহেভিয়ার থেকে আমরা খাওয়া দাওয়া করে প্লাস্টিকের পলিথিনটা ঠাস করে রাস্তার মধ্যে ফেলে দিই, এগুলো কি হয় ড্রেনের মধ্যে গিয়ে একটা জায়গায় গিয়ে আটকে যায়। দিজ আর নট কি বলবো, এটাকে তোমার এটা তোমার আম, এই প্লাস্টিকটা তোমার গলবে না, ইট উইল স্টে ব্যাক। যার জন্য নাকি এই যে ফ্লাড গুলো হয়, আমাদের ড্রেনেজ সিস্টেম ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, তাই না? আমাদের এখন প্রচন্ড রকমের অল্প একটু বৃষ্টিতে আমাদের ড্রেনেজ সিস্টেম একদম ব্লকড হয়ে যায়। তার একটা বড় রিজন হচ্ছে ইউজ অফ প্লাস্টিক। ইয়েস অর নো? ইয়েস ম্যাম। Yes, ma'am. তোমরা যে এই যে তোমার শুধু ইয়াতে দেখো, ওটার নাম কি তোমাদের, ক্যান্টিন, ক্যান্টিন তোমাদের কাছে নোংরা লাগে না? ইয়েস ম্যাম। লাগে?
সবাই মানে অনেকে, সবাই বলবো না, বাট কেউ অনেকে বা কেউ কেউ হচ্ছে যে মানে টিস্যু যে কোনো জায়গায় ফালায় রাখে, ইটস হুম, ভেরি মানে আনক্লিন। আনক্লিন। তারপরে ধরো তোমার প্লাস্টিকের বটলগুলা একদম গড়াগড়ি খেতে থাকবে। তারপরে অথচ মানে দিস ইজ আ ক্লোজ, কি বলবো, দিস ইজ আ মানে কম্পারেটিভলি ক্লোজ না, এটা তো পাবলিক স্পেস বলা যায়, ডেফিনেটলি ইটস আ পাবলিক স্পেস, বাট নট ওপেন ফর অল। এখানে এই ডোমেনে যারা থাকে তারা সবাই এই ইউনিভার্সিটির স্টুডেন্ট। তারপরেও তাদের বিহেভিয়ার কি তোমার কাছে মনে হয় যে প্রপার? সব শিক্ষিত তো না, সবাই শিক্ষিত না, মানে ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছে, সবাই তো শিক্ষিত। বাংলাদেশের হাইয়েস্ট এডুকেশনের ইয়াতে আছে। আচ্ছা একটা মিনিট, আমি ব্যাটারি একদম চার্জ শেষ, একটা মিনিট। Okay, so you can understand what is the meaning of circular economy. Now, recently there is another economy, it's called gig economy. আমি জাস্ট নতুন কনসেপ্ট গুলো বলছি। আমার কথা শোনা যাচ্ছে তো না? ইয়েস ম্যাম। Okay, so gig economy is actually a new concept in the economy. Is a labor market. Gig economy is actually a labor market, মানে ধরো একটা labor pool, that relies heavily on temporary and part-time positions filled by independent contractors and freelancers rather than full-time payment employees. Gig workers gain flexibility and independence but little or no job security. এখন এখন একটা জিনিস দেখো যে শুধু ব্র্যাকেই দেখো, ঠিক আছে, যে ব্র্যাকে সব ডিপার্টমেন্টে আমাদেরও ছিল এক সময়, এখন বোধহয় আমার মনে হয় সিএসসি এবং ট্রিপলিতে সবচেয়ে বেশি, যেহেতু স্টুডেন্ট, they take a lot of young independent faculty. Okay, they take lots of faculty and these faculty they are young, এক নাম্বার। দুই নাম্বার, they they go for contractual job, কারণ ব্র্যাক ইউনিভার্সিটি এইভাবে অফার দিচ্ছে। আরেকটা হচ্ছে যে তাদের, আচ্ছা ওই যে আসিফ মাহতাব যে ছেলেটা যার জব চলে গেল ফটাস করে, সে কি ছিল, একজন পার্ট টাইম, মনে আছে তোমাদের? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, পার্ট টাইম ফ্যাকাল্টি যখন হয় তখন এই ধরনের এগুলা হচ্ছে গিয়ে দিজ আর অ্যাকচুয়ালি ভেরি নাইস অ্যান্ড লুক্রেটিভ জব। এখন তোমরা দেখবা যে ধরো বিভিন্ন রকমের অর্গানাইজেশনের মধ্যে তুমি ধরো তুমি সিএসসি তে কাজ করো, তুমি প্রোগ্রামিং করতে পারো অথবা কোডিং করতে পারো। এখন আমেরিকান একটা কোম্পানি তোমাকে খুঁজছে কম পয়সা একজন কোডিং করতে পারে বা প্রোগ্রামিং করতে পারে এরকম একজন। তারা কি করতে পারে যে বাংলাদেশে একজন কারেন্ট স্টুডেন্টকে তারা নিতে পারে। হুম, তুমি বাংলাদেশে বসে তুমি কাজটা করবা পার্ট টাইম ফ্রিল্যান্সিং। ওই যে মুগ্ধ ছেলেটা একটা কাজ করতো না, যে কাজগুলো করতো মনে আছে, শুনেছিল না? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে যে দিজ আর দ্য পার্ট অফ গিগ ইকোনমি। নতুন নতুন কাজ বের হয়ে আসছে। দিজ দিজ ওয়ার্কস, দিজ আর ইকোনমিক, ডেফিনেটলি ইউ আর্ন মানি। These are actually people are free to take this kind of jobs, or the people are free to leave this kind of jobs,
এই জবগুলাতে কোনো রকমের কোনো সিকিউরিটি থাকে না, কিন্তু পয়সা থাকে। সুতরাং এটাকে আমরা গিগ ইকোনমি বলি। এখন গিগ ইকোনমি why it is important, because nowadays different employers, they are very interested to work with these part-time workers, part-time labor pool rather than full time। কারণ যেমন ধরো আহ, আমি একজন সিনিয়র লেকচারার, হ্যাঁ, আমার মতো একজন সিনিয়র লেকচারার যদি ব্র্যাক ইউনিভার্সিটি নেয় পার্ট টাইম, তাকে ব্র্যাক ইউনিভার্সিটি অফার করবে ধরো একজন পার্ট টাইম লেকচারারকে ব্র্যাক ইউনিভার্সিটি মাসে ধরো অফার করলো, কত টাকা অফার করতে পারে, ধরো 1,00,000 টাকা, ধর ফর এক্সাম্পল 1,00,000 টাকা অফার করলো, এবং আমাকেও 1,00,000 টাকা অফার করলো, ঠিক আছে। কিন্তু অ্যাজ আ ফুল টাইম ফ্যাকাল্টি ব্র্যাক ইউনিভার্সিটি ইজ গিভিং মি ইন্স্যুরেন্স, আমার একটা প্রভিডেন্ট ফান্ড আছে, হ্যাঁ, এবং আমার যে 1,00,000 টাকা স্যালারি, সেটার মধ্যে আমার বেসিক আছে, আমার মেডিকেল অ্যালাউন্স আছে, আমার ট্রাভেল অ্যালাউন্স আছে, আমার এটার নাম কি, হাউস রেন্ট আছে, হ্যাঁ, হাউস অ্যালাউন্স আছে, বিভিন্ন রকম অ্যালাউন্স দিয়ে আমি একটা স্যালারি পাই। আর আরেকজন ধরো আফনান আছে না ক্লাস আজকে, আফনান জয়েন করলো, আফনান সিনিয়র লেকচার হিসেবে, ওকে বললো যে তোমাকে 1,00,000 টাকা মাসে দিয়ে দিব, হুম, আর কোনো সুবিধা পাবা না, শেষ, 1,00,000 লামসাম দিয়ে দিলাম। এখন যখন 1,00,000 ও লামসাম পাবে এবং 1,00,000 আমি পাবো উইথ অল দিস ফ্র্যাকশন, যে হাউস অ্যালাউন্স আমার বেসিক থাকবে আলাদা, হাউস অ্যালাউন্স আলাদা, যখন নাকি গভর্নমেন্টের ট্যাক্সটা কাটবে, আফনানের ট্যাক্স বেশি কাটবে মেহেরির থেকে, কারণ মেহেরির আহ, আম, কি বলে বেসিক অ্যালাউন্স, বেসিকটা কম থাকে, হাউস অ্যালাউন্সের উপরে, হাউস মেডিকেল ট্রাভেল অ্যালাউন্সের উপরে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না, বেসিকের উপর ট্যাক্স দিতে। ধরো আমার বেসিক হচ্ছে 60,000 টাকা, আর আফনানের বেসিক হচ্ছে 1,00,000 টাকা, তাহলে 1,00,000 টাকার ট্যাক্স আর 60 লক্ষ টাকার, 60,000, 60,000-এর ট্যাক্স উইল বি ডিফারেন্ট। ওদিক থেকে আমাকে, আমার পিছনে আবার ইন্স্যুরেন্সের টাকা আছে, ইন্স্যুরেন্সের জন্য বছরে মিনিমাম 12 লক্ষ টাকা ব্র্যাককে গুনতে হয়। সুতরাং আমার মতো একজন ফুল টাইম ফ্যাকাল্টি পালা ইজ ভেরি এক্সপেন্সিভ ফর ব্র্যাক ইউনিভার্সিটি। ব্র্যাক ইউনিভার্সিটি যদি আহ, টাকা পয়সা বাঁচাতে চায়, তাহলে তারা কি করবে, তারা পার্ট টাইম বেশি খুঁজবে। তবে when you have a full-fledged university or organization, it is risky for to run a company through this kind of part-time workers। এটা একটা বড় রিস্ক আছে, একটা পার্সেন্টেজ পর্যন্ত ইউ ক্যান টেক পার্ট টাইম ওয়ার্কার্স অথবা পার্ট টাইম ফ্যাকাল্টি। আমার কথা বোঝা যাচ্ছে গিগ ইকোনমির কথা কি বলতে চাচ্ছি? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, আচ্ছা, ট্রেড ইউনিয়নিজম ইন ডিক্লাইন, rise is job automation, আমরা একটু এটা পড়ি, অটোমেশন, এআই এন্ড ট্রেড ইউনিয়নের কথা আর কি বলবো, যে ট্রেড ইউনিয়নিজম, আমরা তো তোমাদের এমিল ডুরখেমের কথা যদি মনে থাকে, যে ওই যে অ্যানোমি সিচুয়েশনের পরে হি কেম আপ এন্ড হি সেড দ্যাট উই নিড আ মিডিয়েটর গ্রুপ, উই নিড সাম কাউন্সিলর গ্রুপ or someone who will manage the situation between the government, or between the garments, between the factory workers and the ওনার্স। হ্যাঁ, এই ধরনের একটা ট্রেড ইউনিয়নের একটা কনসেপ্ট তখন থেকে চালু হয়। এখন সব জায়গায় ট্রেড ইউনিয়নের কথাটা, মানে ট্রেড ইউনিয়ন চালু আছে সব জায়গায়। ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে ওয়ার্কারদের ওয়েলফেয়ার করা, ঠিক আছে, এটা মনিটারি হতে পারে, সেটা এনি কাইন্ড অফ ওয়েলফেয়ার, স্পেসিফিক্যালি মনিটারি ফিনান্সিয়ালি হয়, এনি কাইন্ড অফ ওয়েলফেয়ার এই ট্রেড ইউনিয়নদের কাজ। হিউম্যান রাইটস ভায়োলেশন যেন না হয়, তাদের ফেয়ার ওয়েজ যেন ঠিক মতো হয়, ওয়েজ যেন ঠিক মতো দেওয়া হয়। তোমরা কি বাংলাদেশের ইকোনমিতে, এই যে আমরা গার্মেন্টসের কথা এত বলি, 90s-এ যখন নাকি গার্মেন্টস শুরু হয়, তোমার ফার্স্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি তোমার কোনটা সেটা জানো? হ্যালো, ফার্স্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রি কোনটা জানো বাংলাদেশে? No, ma'am. ফার্স্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি 1979-এর আগে ছিল, ওটার নাম হচ্ছে দেশ গার্মেন্ট ইন্ডাস্ট্রি।
এখন জিয়াউর রহমান, এটা একটা গল্পের মতো, মানে দিস ইটস আ ভেরি নাইস স্টোরি, যে জিয়াউর রহমান হি ওয়ান্টেড টু মানে হি ওয়ান্টেড টু ডেভেলপ দিস গার্মেন্ট ইন্ডাস্ট্রি, যার জন্য কি ডেউ কোম্পানির যে চেয়ারম্যান তার সাথে একটা মিটিং এ বসে জিয়াউর রহমান, দেশ এবং ডেউ কোম্পানি, এবং জিয়া ডেউ কোম্পানি এগ্রি করে যে তারা আম দেশ ফ্যাক্টরি থেকে, গার্মেন্ট ফ্যাক্টরি থেকে তারা ৩০ জন মানুষকে নিবে, ট্রেন করবে। ঠিক আছে? ৩ মাসের জন্য ট্রেন করবে, এবং তাহলে ট্রেন করলে তারা মানে ধরো সুতা কিরকম হবে, বায়ার কারা হবে, কোথায় কিভাবে বিক্রি করতে হবে, বিভিন্ন রকমের ট্রেনিং লাগে একটা ব্যবসা দাঁড় করাতে গেলে। তখন এরকম ৩ মাসের জন্য ট্রেনিং এ পাঠানো হলো চায়নাতে। তারপরে তাদের মধ্যে একজনকে আমরা ভালো করে চিনি, আনিসুল হককে তোমরা চেনো? মেয়র আনিসুল হক মারা গেছেন। Yes, ma'am. তোমরা কি কাউকে চেনো না? একজনই চেনো? ইয়াস ম্যাম বলছো। আনিসুল হককে চেনো না? চিনি মিস। হ্যাঁ, উনি ছিলেন ওই দেশের ওই ৩০ জনের একজন। আচ্ছা, এরা যখন যায় তখন তারা ৩ মাসের একটা ট্রেনিং করে আসে। ওরা আগে ফার্স্টে দেশে কাজ করতো। 30 of them they went to Daewoo, and they had the training. They came back, they joined in Desh, they worked for Desh। হ্যাঁ, তারপরে একটা মোটামুটি একটা সেট আপ করার পরে ৩০ জন আস্তে আস্তে করে বের হয়ে গিয়ে তারা আস্তে আস্তে করে, তারা ৩০টা কোম্পানি না খুলুক, তারা ১৫টা কোম্পানি, ১৫টা ফ্যাক্টরি ওনার হয়ে বের হয়ে আসছেন। হ্যাঁ, এই যে এভাবে করে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি আস্তে আস্তে ইয়া এক্সপ্যান্ড করতে থাকে। ঠিক আছে? তারপর ধরো জুটের ব্যবসা আসলো, এই ব্যবসা আসলো, সেই ব্যবসা আসলো, বিভিন্ন রকমের ব্যবসা আসলো। তখনও বাংলাদেশ আম আ বাংলাদেশ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, these areas, এখানে একটা মজার জিনিস হচ্ছে যে আম ইউএসএ তে যখন নাকি তোমার H&M, তারপরে তোমার আ আর কয়েকটা নাম বলো তো? জারা, H&M, এরকম ধরনের যেরকম কোম্পানিগুলা ওদের ফ্যাক্টরি গুলা যখন ওখানে ছিল, তখন দেখা গেল যে ওদের কস্টিং প্রাইস ওয়াজ এক্সট্রিমলি হাই, এবং ওয়ার্কার্স ওয়েজ ওয়াজ অলসো ভেরি, ভেরি হাই। তখন এরা কি করলো? তারা করলো কি, চিন্তা করলো যে গরিব দেশগুলাতে যদি আমরা ফ্যাক্টরি গুলা শিফট করে দিতে পারি, তাহলে আমাদের কস্ট কম পড়বে। হুম? তারপর তারা বিভিন্ন রকমের কস্ট কম পড়বে এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হবে না। এটা একটা বিশাল একটা মানে আম ব্যাপার যে এনভায়রনমেন্টাল যে প্রবলেম গুলা, সেগুলা এই দিকে যদি সরিয়ে দেওয়া যায়, ইউরোপিয়ান কান্ট্রি গুলা তারা কি করেছে? তাদের এই ফ্যাক্টরি গুলা তারা কি করলো? আস্তে আস্তে পুয়ার কান্ট্রির দিকে নিয়ে আসলো। কয়েকটা কারণে, একটা হচ্ছে ওয়েজ কম, আরেকটা হচ্ছে গিয়ে তোমার এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হয়। আম তোমার কি বলে? এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এর সমস্যা এদিক দিয়ে যাবে, ওদের কিছু এসে যাবে না। তারপর হচ্ছে ট্রেড ইউনিয়নের যে ঝামেলা, হুম? এই ফেয়ার ওয়েজ, হিউম্যান রাইটস, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট, হ্যাঁ? এই ধরনের ঝামেলা থেকে তারা মুক্ত। ঠিক আছে? এই ইউরোপিয়ান এবং আমেরিকান ফ্যাক্টরি গুলা তারা কি করলো? শিফট করে তারপর ইন্ডিয়া, এই বেল্টে। ঠিক আছে? এখানে সুবিধা হচ্ছে অল্প পয়সায় দে ক্যান আর্ন আ লট অফ মানি। এখন বাংলাদেশ তো খুব সুবিধা পেল ডেফিনিটলি, এখানে আবার ওই যে জিএসপি সুবিধা দিল, ব্লা এটসেট্রা। মানে বাংলাদেশের যে তোমার ওয়েজটা, ইট ওয়াজ ভেরি, ভেরি লো। যখন নাকি বাংলাদেশের ওয়ার্কাররা শুরু করে ৯০০, ধরো ৯০০ টাকা দিয়ে শুরু করেছিল। যতটুকু মনে পড়ে যে বেড়ে ২০০৪ পর্যন্ত ওটা বোধহয় ৯০০ টাকায় ছিল। এখন এই যে এখন কত হচ্ছে ৮, তোমরা কি লস্ট নাকি আমি লস্ট? কোনটা? শোনা যাচ্ছে না? হঠাৎ করে মাত্র কেটে গেল। শাহেক এতক্ষণ পরে আহ আট বা ইয়ার বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বেতন এখন কিরকম? ৮ থেকে ওরা ১৫ করতে যাচ্ছে না নাকি?
মিনিমাম Yes, ma'am. মিনিমাম 15। তুমি একটা জিনিস দেখো, ৮,০০০ টাকা একটা মানুষের উম, আমার কানেকশনটা বারে বারে চলে যাচ্ছে। দাঁড়া আমি একটু ইয়া করে নিই। হ্যাঁ, you can hear me now? Yes, Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এখন যেটা বলছিলাম যে বাংলাদেশে এখন ৮,০০০ ইট ইজ ভেরি ভেরি লো। ৮ থেকে মিনিমাম ওয়েজটা ওরা করতে যাচ্ছে 15। গভর্নমেন্ট সেটা টানাটানি করে বোধহয় ১২ পর্যন্ত আনলো। এখন চিন্তা করো 1979 থেকে এখন পর্যন্ত 12,000 টাকা পার মান্থ ইজ মানে স্টার্টিং স্যালারি ইজ ভেরি ভেরি লো এই বাজারে। এই বাজারে। এখন আম এই যে বাংলাদেশে একটা সুবিধাটা কি, বাংলাদেশে কেন এত গার্মেন্টস এর কাজ আসে? কারণ বাংলাদেশে ওয়ার্কারদের ওয়েজ অনেক কম। রানা প্লাজার পরে, রানা প্লাজার ঘটনা হলো, তাজরিন ফ্যাশন হলো, মানে তোমরা বোধহয় এগুলো ঘটনা জানো। এগুলোর পরে তখন কি হলো, ওএসএইচ বলে একটা জিনিস আসলো, এটাকে বলল অকুপেশনাল হেলথ হ্যাজার্ড। অকুপেশনাল হেলথ হ্যাজার্ড, ওএইচ মানে অকুপেশনাল হেলথ সেফটি বা হেলথ হ্যাজার্ড যেটাই হোক। হ্যাজার্ড হচ্ছে কি কি হ্যাজার্ড হতে পারে, অকুপেশনাল হেলথ হ্যাজার্ড, অকুপেশনাল হেলথ সেফটি, এগুলো সমস্ত ঠিক করা হলো। এরকম ৬টা কনসেপ্ট বলেছে যে ৬টা ইস্যু মানে ৬টা সুবিধা একটা গার্মেন্টসে থাকতে হবে। এই জন্য এখনকার গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো মোটামুটি তারা সেটা সেট আপ না করলে তারা গার্মেন্টস চালু করতে পারবে না, এটা আইএলও থেকে বললো। পরে এটাকে মোটামুটি একটা রিজনেবল একটা সিচুয়েশনের মধ্যে আনা হলো। আহ আমাদের মালিবাগ, আমি যেহেতু খালি খিলগার দিকে থাকি, মালিবাগে তোমার যে ছোটবেলায় তো তোমরা আমাদের বাসার আশেপাশে there were lots of garment industries। আমাদের বাসার ২টা বাসা পরে ড্রাগন ফ্যাশন ছিল, ওই পাশে ছিল কি কি ফ্যাশন। আমার দুলাভাইয়ের একটা ১০ তলা বিল্ডিং ছিল, ওখানে তোমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি চলতো। আগুন লেগেছে কতবার আমরা দেখলাম, হ্যাঁ, মানুষ ছাদ থেকে লাফ দিয়ে পড়েছে, কারণ তোমার ফায়ার এক্সিট নাই। প্রত্যেকটা গ্রিল এমন ভাবে মানে গ্রিল মানে ইয়ার কি বলে জানালাগুলো এমন ভাবে গ্রিল দেওয়া, ছোট ছোট কুপড়ি 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 কুপড়ি, ওখান দিয়ে তুমি ধাক্কা দিয়ে যে ভেঙে বেরোবা সেটাও মানে নর্মাল আমাদের আমাদের বাসার গ্রিলের মতো না। কারণ ওই যে চুরি চুরি করতে প্রচুর। হ্যাঁ, আম, এখনো আছে, তোমরা যদি আবুল হোটেলের উপর তলার দিকটা দেখো, ওখানেও কিছু গার্মেন্টস এখনো আছে। দেখবা যে একদম এখন আছে, আমি কনফার্ম না যে আছে কিনা, ছিল আমি সেদিনও দেখলাম যে তোমার মানে সমস্ত কিছু ব্লকড, ওই তোমার জানলাগুলা। এবং এই যে রানা প্লাজার ইয়াতে আগুন লাগার পরে বা রানা প্লাজা যখন ভেঙে পড়লো, তখন যে মানুষ যে স্ট্যাম্পিড হয়ে মারা গেল, বের হতে পারলো না, হ্যাঁ, এগুলোই পরবর্তীকালে আইএলও এবং অন্যান্য দেশে তারা এগুলা সেফটি এন্ড সিকিউরিটি এই ইস্যুগুলা তারা এনশিওর করা শুরু করলো, চেষ্টা করলো। এবং এখন মোটামুটি একটা আহ, যেহেতু এটা সার্কুলার ইকোনমি বা ইকোনমি এখন কনসেপ্টটা আসছে, সেহেতু এই জিনিসগুলা দে অ্যাকচুয়ালি দে আর ভেরি কনসার্ন অ্যাবাউট দিস ইস্যুস। আচ্ছা, এখন এই যে এখনকার সময় যেমন অটোমেশনের কথা আসছে, এআই এর কথা আসছে। আমি সেদিন ২-৩ মাস আগে আমরা তো তোমাদেরকে এআই করতে খুবই ডিসকারেজ করি। তো ২-৩ মাস আগে বিবিএস ডিপার্টমেন্ট থেকে একটা ওয়ার্কশপ হলো। সেই ওয়ার্কশপের মধ্যে শি কেম ফ্রম
a Canadian university, I think. She's a professor, and then she was very normal about that AI writing. She said that we have to encourage students how to use AI in a smart way. হ্যাঁ, কারণ এআইটা তো আমরা এখন ডিনাই করতে পারি না, তাই না? এআই ব্যাপারটা আমরা এখন ইউ ক্যানট ডিনাই ইট। সো উই হ্যাভ টু নো হাউ টু ইউজ ইট ইন আ ইন আ স্মার্ট ওয়ে, যে একেবারে চুরি না করে সুন্দরভাবে কিভাবে এটা ইউজ করা যায়। আচ্ছা, অটোমেশনের যেটা ইয়েটা হচ্ছে, এটা অনেক আগে কার্ল মার্কস এই কথাটা বলেছিল যে অটোমেশনের কারণে ওয়ার্ল্ড পভার্টি বাড়বে। ঠিক আছে? ক্যাপিটালিজমের কারণে ওয়ার্ল্ড পভার্টি বাড়বে এবং he linked it with automation. He said that যে ক্যাপিটালিজমের মূল মন্ত্র হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা। প্রফিট ম্যাক্সিমাইজ মানে হচ্ছে I will have a lot of money. When I will have a lot of money, on the other hand, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, গ্লোবালাইজেশন হচ্ছে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানে নতুন নতুন মেশিনারি আসছে, নতুন নতুন আইডিয়া আসছে, তাহলে সেই ইনফরমেশনটা আবার আমাদের কাছে চলে আসছে। আমরা কি করবো, আমার কাছে টাকা আছে, উই উইল বাই সামথিং উইচ উইল রিপ্লেস হিউম্যান বিং। যখন নাকি ওয়ার্কারদেরকে আমরা রিপ্লেস করা শুরু করব মেশিন দিয়ে, তখন ডেফিনেটলি সেই ওয়ার্কারটা জবলেস হয়ে যাবে। ঠিক আছে? জবলেস হয়ে যাওয়া মানে সে পভার্টি লেভেলে ঢুকে পড়া। আর অটোমেশন মানে হচ্ছে অটোমেশন মানে হচ্ছে ওয়ার্কাররা ম্যানুয়ালি যদি 200 পিস বানাতে পারে, একটা মেশিন সেটা 2000 পিস 1 ঘন্টায় বানাতে পারে। সুতরাং it will be more profitable. We do not need human labor. We need machinery instead of human labor, এবং এটা কিন্তু ওয়ার্ল্ড পভার্টির জন্য it is very very bad. এটা হচ্ছে গিয়ে আমাদের অটোমেশনের পজিটিভ দিকও আছে বা নেগেটিভ দিকও আছে। এখন we have to deal with it. এগুলো একটু পড়ে নিও, আর খুব একটা ইয়া না, এগুলো আমি অলরেডি বলেছি। কম্পিউটেশন অ্যালিয়েনেশন, অটোমেশন, ডিমিনিশড অটোনমি, থিঙ্কিং থ্রু, চিন্তা করে দেখো, কিছু চিন্তা করবো না জানি, ব্যাস এটুকুই, আর কিছু বলার নেই। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফর মি?